আন্তজেলা ডাকাত দল অর্থাৎ এই ডাকাত দলের ডাকাতির গণ্ডি কোনো একটা নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটা বিবেচনা করলে এই আন্তজেলা ডাকাত দলের সাথে ট্রাকের একটা মিল খুঁজে পাওয়া যায়, কারণ ট্রাকও তো মালামাল নিয়ে ছুটে চলে সমগ্র বাংলাদেশ। আর এই কারণেই হয়তো এই আন্তজেলা ডাকাত দলের ডাকাতির ক্ষেত্রে পছন্দের তালিকায় শীর্ষে থাকে ট্রাক। রড বোঝায় এই ট্রাকের গন্তব্য কুষ্টিয়া। ঢাকার পার্শ্ববর্তী এক জায়গায় মানুষকে অজ্ঞান করার বিশেষ ধরনের জুস তৈরিতে ব্যস্ত কয়েকজন। সাতজনের একটি দল রাজধানীর আমিনবাজার এলাকায় একটা ভয়ঙ্কর কাজের পরিকল্পনায় বসেছে। আপনারটা তো হেলবার আমি মানানে কি করব? মানান ওষুধ খাওয়াইব। যোগাযোগ হলো আরো একজনের সাথে। মানুষ আছে না 7 জন, মানুষ লাগবো 20 জন। তোরা কই আছস? চালু করে লোকালটা রাখো। এই যে একটা বাক্সা হালাইতে হইব। পরিকল্পনার ছক আঁকা শেষ। চট্টগ্রাম থেকে কুষ্টিয়াগামী সেই ট্রাকটি চলে এসেছে আমিনবাজার এলাকায়। রড বোঝাই এই ট্রাকের পিছু নিল একটি খালি ট্রাক। এটার চালক সেই 7 জনের একজন। অনুসরণ করছে আরো 2টি ছোট ট্রাক। পেছনের ট্রাক দুটি মহাসড়কে থেমে গেল হঠাৎ। যানজট দীর্ঘ হতে লাগলো। ট্রাক দুটি হঠাৎ রাস্তায় থেমে যাওয়ার কারণ কি হতে পারে? হতে পারে কোনো যান্ত্রিক গোলযোগ, কিন্তু এর ফলে রাস্তায় চলতে থাকা অন্যান্য পরিবহনের গতি কমে গেছে। তাই এখানে থেমে না থেকে 4 দিন আগে নারায়ণগঞ্জের ফতুল্লার একটি নির্মাণাধীন ভবনে মাঝরাতে কি ঘটেছিল সেটা দেখে আসি চলুন। রাত 3:45। নির্মাণাধীন ভবনের প্রহরীরা তখনও জাগ্রত। আরো 3 মিনিট পর 2 জন ব্যক্তি ঢুকলো আগুন নেয়ার অজুহাতে। 1 মিনিটের মধ্যে যোগ দিল আরো 4-5 জন। কিছুক্ষণের মধ্যেই প্রহরীরা জিম্মি হয়ে গেল তাদের কাছে। এই ব্যক্তিকে দেখুন কি করে। পঁচিশ মিনিটের মধ্যে কাজ শেষ। এবার আমরা ঢাকা আরিচা মহাসড়কে ফিরে যাব, আবার যেখানে চলতে চলতে রাস্তায় হঠাৎ করেই থেমে গিয়েছিল 2টি ট্রাক। দেখব সেখানকার অবস্থা স্বাভাবিক হয়েছে কিনা, আর ওই ট্রাক থেমে যাওয়াটা আসলেই কোনো যান্ত্রিক গোলযোগের ব্যাপার ছিল নাকি কৌশলগত সিদ্ধান্ত ছিল সেটাও দেখব। অনুসরণ করতে থাকা ট্রাক দুটি পেছনের গাড়িগুলোর গতি কমিয়ে দেয়, আর তার ফলে ওই রডবাহী ট্রাক আর সেটাকে অনুসরণ করতে থাকা প্রথম ট্রাকটির সাথে অন্যান্য পরিবহনের একটা দূরত্ব তৈরি হয়েছে। এটাই হয়তো মোক্ষম সময়। শুরু হলো আসল ঘটনা। ডাকাতি হয়ে গেল রড ভর্তি ট্রাক। ওই ট্রাকের চালক আর সহকারী তখন ডাকাতদের হাতে বন্দী। কি আছে এদের ভাগ্যে?
তারপর মানুষের মতো মানবিক প্রাণী তো আর কোনোটি নেই, কারণ মানবিক শব্দটি কেবলমাত্র মানুষের সাথেই যায়। কিন্তু এতক্ষণ আপনারা যেসব দৃশ্য দেখেছেন তাতে হয়তো ভাবছেন মানুষের মতো অমানবিক প্রাণীও আর কোনোটি নেই। ওই ট্রাক চালক আর তার সহকারীর নিথর দেহ যেখানে যেভাবে ফেলে দেওয়া হয়েছে তাতে ভবিষ্যতে হয়তো আর তা কেউ খুঁজে পাবে কিনা বলা মুশকিল। কাজে ব্যস্ত চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু। চালের আড়ত, মাছ ও হাঁসের প্রকল্প ছাড়াও চেয়ারম্যানের 12টি ট্রাক চলাচল করে দেশের বিভিন্ন জেলায়। একটি ট্রাক চট্টগ্রাম থেকে কুষ্টিয়া ফেরার কথা। হঠাৎ বেজে উঠল তার মোবাইল ফোন। ওই গাড়িতে মালের রড যে লোড দিছিল তার সঙ্গে কথা হয়েছে, ড্রাইভারদের পাওয়া যাচ্ছে না নাকি? অর্থাৎ বাবলু চেয়ারম্যানের ট্রাক ডাকাতের কবলে পড়েছে। ফুলবাড়িয়ার কর্ণপাড়া ব্রিজ থেকে 2 কিলোমিটার পশ্চিমে নদীতে ভাসতে দেখা গেল দুটি লাশ। খবর পেয়ে পুলিশ গিয়ে টেনে তুলল লাশ দুটি। কিন্তু ট্রাক চালক আব্দুল মজিদ আর তার সহকারী সাইদুলের লাশের দিকে আর তাকানোর অবস্থা নেই তখন। পুলিশের পরিসংখ্যান বলছে গত 2.5 বছরে দেশে মোট 1564টি ডাকাতির ঘটনা ঘটেছে, নিহত হয়েছে 67 জন। এর মধ্যে ট্রাক ডাকাতি হয়েছে 142টি। কিন্তু বাস্তব সংখ্যা আরও বেশি, দাবি ট্রাক বাস মালিকদের। যখনই যাইয়া দেখে যে এই প্রভাবশালী মহলের মানে ছত্রছায়া এটা আসছে, কারো না কারো ইশারায় এই প্রশাসন তখন নিষ্ক্রিয় হয়ে যায়। ওনাদের যে নিরাপত্তা, ব্যক্তি নিরাপত্তা, ওনাদের পণ্যের নিরাপত্তা, ওনাদেরও কিছুটা সেই জন্য যদি কোনো ভূমিকা পালন করার থাকে, যেমন সিকিউরিটি ডিভাইস বা অন্যান্য যে যেমন যেখানে সেখানে ওনারা থামাবেন না। কার গাফলতির কারণে ডাকাতদের উৎপাত কমছে না সে বিতর্ক ঘটনা যতদিন ঘটবে ততদিন চলতেই থাকবে। একদিন 2 দিন করতে করতে ওই বিশেষ ঘটনার 2.5 মাস পেরিয়ে গেছে। সার্বিকভাবে ধরলে সবখানেই সব কিছু স্বাভাবিক, কিন্তু আলাদা আলাদা করে ধরলে কোথাও না কোথাও কান্নার রেশ রয়ে গেছে। বটতৈল ইউনিয়নের কবুরহাট গ্রাম। নিহত ট্রাক চালক আব্দুল মজিদের বাড়ি। মার্বেল খেলায় মগ্ন 5 বছরের মমিন। বাবার জন্য শোকের বয়স হয়নি তার, কিন্তু যাদের হয়েছে তারা মজিদের জন্য পাগল প্রায়। মতি ঈশা মজিদের মা। ডাকাত দলের সদস্যরা যেদিন মজিদকে নদীতে ফেলে দিল সেদিন থেকে সংসারের উপার্জনও যেন ডুবে গেল। মজিদ যে মহাজনের ট্রাক চালাতো সেই মহাজনের দিকে অভিযোগের তীর ছুড়লেন মজিদের বাবা মাহতাবউদ্দিন। কোনো ক্ষতিপূরণ দেয়নি, দেওয়ার কথা ছিল। কে দেওয়ার কথা ছিল? চেয়ারম্যান। ট্রাক চালক মজিদের সহকারী সাইদুলের বাড়িও একই গ্রামে। সংসারের উপার্জন বাড়াতে সিরাজের ছেলে সাইদুলও যোগ দিয়েছিল মহাজন বাবলুর ট্রাকে। 1.5 বছর হয়ে গিয়েছিল। 8-6 মাস পর ছেলেকে চালকের আসনে দেখার স্বপ্ন দেখেছিল মা খুশিমালা। খুশিমালার আর খুশি হওয়া হলো না। আমি বাড়িতে না থাকলাম, আমার ছেলে বাড়িতে আসে না। ইমতাজ 27 বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে ট্রাকে করে মালামাল পৌঁছে দিয়েছে। কখনো সমস্যা হয়নি, কিন্তু সমস্যা হলো তখনই যখন তার ট্রাকে উঠল রড। চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় ডাকাত দল কুপিয়ে জখম করে তাকে। আমি তো একজন গরিব মানুষ, আমার তো এখানে চিকিৎসার জন্য তারা কিছু না পারুক, কম পারুক বেশি পারুক দিয়ে তারা দিক না দিক, তারপরেও তো তারা এসে একটু দেখতে পাইতো যে না আমারই ড্রাইভার, আমার গাড়িটা নিয়ে যাই পরিস্থিতি, ড্রাইভারটার আজকে এই অবস্থা, তাদের একটু দেখি আসি, কিন্তু কেউই আসেনি। 2 নিহতের পরিবারকে 1 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল। তারপরে আমরা নিজেরা সমস্যার ভিতর, তারপরে তাদের সঙ্গে কথাবার্তা বলছি যে আমাদের সমস্যার জন্য উনিও আসেন না, যেহেতু দুটো একবারেই দিব। যে পরিবারের উপার্জনের মানুষ নিহত হয়েছে তার সময় ভালো যাওয়ার কথা নয়, আবার যার 12টি ট্রাক আছে তারও নাকি সময় ভালো যাচ্ছে না। তাহলে ওই ডাকাতদের সময় আসলে কেমন যাচ্ছে? 4 মিনিট পরে আসছি।
বিরতির আগে বলেছিলাম নিহত মজিদ আর সাইদুলের পরিবারের সময় ভালো যাচ্ছে না, এমনকি বড় ব্যবসায়ী বাবলু চেয়ারম্যানের সময় নাকি খারাপ যাচ্ছে। ওই ডাকাতগুলোর সময় কেমন যাচ্ছে সেটাও আমরা জানার চেষ্টা করব, কিন্তু তার আগে ওই দুর্ধর্ষ ডাকাত দলগুলোকে চেনা দরকার। আবুল গাজী গ্রুপ, সদস্য সংখ্যা 26, ঢাকা কুমিল্লা ও ঢাকা আরিচা মহাসড়কে ডাকাতি করে। টার্গেট খাদ্যবাহী ট্রাক। দলের প্রধানদের বিরুদ্ধে মামলার সংখ্যা 58। সেলিম জাকির গ্রুপ, সদস্য সংখ্যা 25, ঢাকা ময়মনসিংহ সহ সারা দেশেই ডাকাতি করে এই গ্রুপ। টার্গেট খাদ্যপণ্য ও তেলবাহী ট্রাক। দলের প্রধানদের বিরুদ্ধে মামলা রয়েছে 36টি। এই দলের হাতেই মারা যায় পুলিশের এএসআই শরীফ। আলমগীর রাজীব গ্রুপ, সদস্য সংখ্যা 15, ঢাকা মুন্সিগঞ্জ ও চট্টগ্রাম কক্সবাজার সড়কে ডাকাতি করে এই দল। টার্গেট তেল, চাল ও ডালবাহী ট্রাক। দুজনের বিরুদ্ধে মামলা 33টি। শাহাবুদ্দিন জামাল গ্রুপ, সদস্য সংখ্যা 24, ফেনী থেকে কুমিল্লা ও পঞ্চগড় থেকে বগুড়া সড়কে ডাকাতি করে এরা। টার্গেট পোশাক ও রডবাহী ট্রাক। দুজনের বিরুদ্ধে মামলা 46টি। সবুজ রইস গ্রুপ, সদস্য সংখ্যা 26, ঢাকা আরিচা মহাসড়ক সহ দেশের প্রায় সব সড়কে এরা ডাকাতি করে। টার্গেট পোশাক, তেল ও রডবাহী ট্রাক। দলের প্রধানদের বিরুদ্ধে মামলার সংখ্যা অর্ধশতাধিক। এই দলের ডাকাতি এবং মানুষ হত্যার রেকর্ড সবচেয়ে বেশি। যে কোনো দেশের রংবাজ প্রশাসন ইচ্ছা করলে বাংলাদেশের ভিতরে 1 ঘন্টার ভিতরে বাংলাদেশের কোনো চোর ডাকাত থাকবে। যে কোনো ধরনের অপরাধের আগে পরে 3 ধরনের মানুষের বিশেষ সম্পৃক্ততা থাকে। প্রথমত অপরাধী, দ্বিতীয়ত অপরাধের শিকার, আর তৃতীয়ত সেই অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করা পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু প্রথম দলের অপরাধের শিকার যদি দ্বিতীয় দলের কেউ না হয়ে তৃতীয় দলের কেউ হয়, তখন দানবীয় ডাকাতরা ধরা পড়ার পরেও কখনো কখনো বিভিন্ন কূটকৌশল অবলম্বন করে তারা ছাড়া পেয়ে যায়। এক মাস আগেও ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন। মহাসড়কের ডাকাতদের পিছু ধাওয়া করতে করতে তাদের ব্যাপারে অভিজ্ঞ হয়ে উঠেছেন। খান শরীফুল ইসলাম, পুলিশের এএসআই, বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায়। সবশেষ তিনি পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন। মশিউর রহমানের সাথে ডাকাতদের পিছু ধাওয়া করতেন। সাফিন আর সাজিন এএসআই শরীফুল ইসলামের মেয়ে, আর সাজিদা বাবার মুখই দেখতে পারেনি, কারণ গত ফেব্রুয়ারিতে মুন্সিগঞ্জের গজারিয়ায় ডাকাতের গুলিতে জীবন গেছে শরীফের। যে আমার বাচ্চাদের মানুষ করার জন্য আমি ডিপার্টমেন্টে সিভিলে একটা চাকরি চাই, যে আমার বাচ্চারা জানি ওই ডিপার্টমেন্টের আদর্শে মানুষ হতে পারে। কোনো ঘটনার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত অনুসন্ধানী চোখ রাখার প্রত্যয় নিয়ে তালাশের যাত্রা শুরু হয়েছিল। এটা কখনো সম্ভব হয়, কখনো পুরোপুরি সম্ভব হয় না, কারণ অনেক ঘটনায় একেবারে শেষ হয়ে যায় না, রেশ থেকে যায়। এতক্ষণ আপনারা ট্রাক ডাকাতি এবং হত্যাকাণ্ড থেকে শুরু করে পরবর্তী অনেক ঘটনায় দেখেছেন, শুধুমাত্র ডাকাতদের ডাকাতি পরবর্তী অবস্থা বাদ দিয়ে এবার সেই প্রক্রিয়া শুরু করা যাক। খুচরা রডের দোকান। পুলিশের সহকারী কমিশনার মাহবুবুর রহমান ক্রেতা সেজে রড কিনতে গেলেন এই দোকানে। রড কেনা উদ্দেশ্য নয় এই কর্মকর্তার, উদ্দেশ্য ডাকাতি করার রড উদ্ধার করা। কই থেকে আনছিল মালগুলা? চিটাগাং থেকে আনছিল। আপনাদের কাগজপত্র আছে ওইটার? আমাদের যে একটা সাপ্লাই। অবশেষে মুখ খুলল দোকানের কর্মচারীরা। এর আগে কয়বার আনছিল? 4 বার আনছিল। এটা নিয়ে 5 বার। কয় টন করে আনে সে? ডাকাতি করার রড কেনার অপরাধে আটক হলো 2 কর্মচারী। ডাকাতরা নিজেরাও জানে যে যেসব কাজ তারা করছে তা পাপ, আর সেই পাপ মোচনের কাজটিও তারা করে। এটা তাদের কাজ, আর পুলিশ করে তাদের কাজ। রড ব্যবসা থেকে শুরু করে আনুষঙ্গিক অনেক সম্ভাবনা পর্যালোচনা করে ওই ডাকাত দলের একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এবার দেখা যাক সেই একজন বাকিদের অবস্থান নিশ্চিত করতে পারে কিনা। ডাকাত দলের একজনকে নিয়ে মাজারে অবস্থান নিল গোয়েন্দা পুলিশের একটি দল।
সাথে তালাশ টিম। ডাকাত দলের কয়েকজন সদস্যকে নাকি এখানেই পাওয়া যাবে, কারণ প্রতিবার ডাকাতি শেষে পাপ মোচন করতে ওরা এই মাজারে আসে। একদিকে ওখানে আছে কিনা, হঠাৎ করে দেখবি যে হ্যাঁ ওই যে আমার আছে। মাহবুব, ওদেরকে দেখা গেছে গেটের কাছে তোমারও কিনতে আসছে 2 জন। তুমি একটু মোটরসাইকেলের দিকে আড়ালে বসে থাকো। না এদিক থেকে এদিকে থাকো। মাজারের খাদেমের কাছে তবারক দিল ডাকাত দলের সদস্যরা। ওদেরকে কাছে তাড়াতাড়ি যাও, লোকজনকে রেডি করো। গোয়েন্দা পুলিশের নজরবন্দি হয়ে যায় তারা। ওদিক দিয়ে ঘেরাও দাও। আসসালামু আলাইকুম। কি নাম ভাই আপনার? জাহাঙ্গীর। তোমার নাম কি? মাইনুদ্দিন। ধরে ফেলো। ওই যে রাস্তায় চলতে চলতে হঠাৎ করে থেমে গিয়েছিল 2টি ট্রাক, সেটা ছিল ডাকাতির কৌশলেরই একটি অংশ। এমন অনেক কৌশলই তারা দক্ষতার সাথে প্রয়োগ করে। সুনিপুণ ছক এঁকেই মাঠে নামে তারা। সেই ছকের মধ্যে মালামাল ডাকাতি থেকে শুরু করে হত্যাকাণ্ড পর্যন্ত থাকে। ডাকাত দলে 20 জন 4টি ভাগে কাজ করে। প্রথম দলে কাজ করে 4 জন। তাদের কাজ মাটি পরিবহনের ট্রাক দিয়ে রাস্তায় যানজট সৃষ্টি করা, যাতে পেছনের গাড়িগুলো আটকা পড়ে যায়। এজন্য তারা পায় 10,000 টাকা। দ্বিতীয় দলে কাজ করে 2 জন। এদের একজন চালক, অন্যজন সহকারী। এদের কাজ মালবাহী ট্রাকের গতি রোধ করা। তারা পায় 20,000 টাকা করে 40,000 টাকা। তৃতীয় দলে কাজ করে 6 জন। তাদের মধ্যে 2 জনের কাজ মালবাহী ট্রাক নিয়ে নিরাপদ স্থানে চলে যাওয়া। তারাও 20,000 করে 40,000 টাকা পায়। বাকি 4 জনের কাজ চালক ও সহকারীকে টেনে হিচড়ে নিজেদের ট্রাকে উঠিয়ে নেয়া। এরা প্রত্যেকে 15,000 করে 60,000 টাকা পায়। চতুর্থ দলে কাজ করে 10 জন। তাদের কাজ চালক ও সহকারীর হাত মুখ বেঁধে মারধর করা এবং জুস পান করিয়ে অজ্ঞান করা, প্রয়োজনে তাদের খুন করা। এজন্য তারা প্রত্যেকে 5,000 করে 50,000 টাকা পায়। আমাকে লোড গাড়ি নিয়ে আসলে 20,000 25,000 টাকা দেয়। ডাকাত সর্দার সবুজ। এর আগে যে 4 গাড়ি কাম করছে, লোকগুলো মারে নাই, লোকগুলো মেডিসিন খাওয়া আটবেন করে রাখছে। আর এটাতে মারলেন না? এটা মারছে, মেডিসিন ছিল না। রইস ডাকাত। আমি ঢাকায় রডারায় ডাকাতি করি, সিলিরায় ডাকাতি করি, তেরারায় ডাকাতি করি। আমরা যে কাজ করছি এই কাজের জন্য আমাদের খরচ পাওয়া উচিত এবং ফাঁসি উচিত। এমন অপরাধীদের শাস্তি কেমন হওয়া উচিত, কিভাবে হওয়া উচিত, সেটা নির্ধারণের জন্য আইন আছে। আমরা শুধু এটুকু বলতে চাই যে রাস্তা যেন কারোর জন্যই আতঙ্কের জায়গা না হয়। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149 150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talash@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।